আজকের আলোচনা বিয়ে কিভাবে আমরা SARS-CoV-2 তার ডেল্টা ভ্যারাইটি, আলফা ভ্যারাইটি, বিটা ভ্যারাইটি, গামা ভ্যারাইটি বা ওমিক্রন ভ্যারাইটি, এই যে 5টা ভ্যারিয়েশন অফ কনসার্ন আছে, যাদের লোড সারা পৃথিবীতে, ডিজিজ লোড ক্রমবর্ধমান। আজ অবধি সারা পৃথিবীতে 29,10,00,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে 54.5 লক্ষ মানুষকে। এরকম একটি রোগ যেভাবে আমাদের জাঁকিয়ে বসছে সারা পৃথিবীতে এবং আমাদের মনুষ্য সমাজকে প্রায় চেপে ধরছে, এর হাত থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো? আমরা তো ভ্যাকসিন নিয়েছি, আমরা তো আমাদের কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মেনে চলছি, তাও কিন্তু আমাদের কমে কমে ডিজিজ লোড ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভের পর এবার ভারতবর্ষের মতো দেশে থার্ড ওয়েভ এবং আফ্রিকান কান্ট্রিতে ফোর্থ ওয়েভ চলছে বর্তমানে। সেই ডিসেম্বরের শেষ সপ্তাহ 2019 থেকে SARS-CoV-2 এর খেলা শুরু হয়েছে। প্রায় 5টি VOC ভ্যারিয়েশন অফ কনসার্ন, উদ্বেগজনক মিউট্যান্ট ভ্যারাইটি কিন্তু আজ অব্দি পৃথিবী রাজত্ব করছে। তা এরকম ডিজিজ লোডের হাত থেকে বাঁচতে গেলে আমাদের সরকারি বেসরকারি মিলে এত ডিজিজ লোড ম্যানেজ করার মতো ক্ষমতা সারা পৃথিবীরই নেই। উন্নত দেশ আমেরিকা, তার যে অবস্থা, মাত্র 33 কোটি জনসংখ্যা সেখানকার, তাতে প্রায় 5,50,00,000 মানুষ ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন এবং ডেথ হয়েছে প্রায় 8.5 লক্ষ মানুষ। এটা অফিসিয়াল রেকর্ড বলছে। ভারতবর্ষের মতো দেশ, যেখানে 3,04,96,261 জন আজ অব্দি পজিটিভ হয়েছেন, ইনফেক্টেড হয়েছেন, ডেথ হয়েছে প্রায় 5 লাখের কাছাকাছি মানুষ, অফিসিয়াল রেকর্ড। এরকম একটি ডিজিজকে আমাদের গৃহেই ম্যানেজ করতে হবে, ডোমিসিলারি ম্যানেজমেন্ট করতে হবে, হোম ম্যানেজমেন্ট করতে হবে, হোম কেয়ার করতে হবে আমাদের এবং আমাদের পরিবারের সদস্যদের। সেই বিষয়ে কিছু টিপস দেওয়ার জন্যই আজকের এই আলোচনা। দেখুন, এই ওমিক্রন ভ্যারাইটি হচ্ছে হাইলি ইনফেক্টিভ। এর মারণ ক্ষমতা কম, কিন্তু স্প্রেড করার ক্ষমতা, রোগ ছড়াবার ক্ষমতা, সংক্রমণের ক্ষমতা কিন্তু ডেল্টা ভাইরাসের থেকে অন্তত 3 গুণ বেশি। এবং এই ওমিক্রন ভাইরাস এর হাত থেকে আমরা যদি কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার না মেনে চলি, তাহলে মুক্তি পাওয়া কিন্তু প্রায় অসম্ভব এবং রোগটি থেকে যাবে, বা যতদিন থাকবে ততদিন আমাদের কিন্তু পীড়া দিয়ে চলবে এই সারা পৃথিবীর মানুষদের। সেই জন্যে আমরা হোম কেয়ারের কতগুলো টিপস নিয়ে এই আজকের ভিডিওটি তৈরি করেছি। দেখুন, আমাদের প্রথমেই যদি আমরা কেউ RT-PCR পজিটিভ হই, তার সঙ্গে জেনোম সিকোয়েন্সিং করে যদি আমাদের পজিটিভ আসুক বা না আসুক, RT-PCR পজিটিভ বা কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যদি কোনো ভাইরাসের দ্বারা হয়, ভাইরাল অরিজিন হয়, তবে কিন্তু আমরা নিজেকে আইসোলেট করে ফেলবো, নিজেকে বিচ্ছিন্ন করে ফেলবো সমাজের মূল স্রোত থেকে। অন্তত ফিজিক্যালি, শারীরিক ভাষায় আমরা কিন্তু একটি সেফ হোম খুঁজবো বা আমাদের একটি হ্যাপি হোম নেব, যার টয়লেট ফেসিলিটি অ্যাটাচ হবে বা একটা আলাদা রাস্তা দিয়ে যাব, যেখানে আমরা টয়লেট করতে পারবো, বাথ করতে পারবো, এরকম একটি ফেসিলিটি আমাদের নিতে হবে। সেই ঘরে যেন গুড, ভালো আলো বাতাস ঢোকে এবং ক্রস ভেন্টিলেশনের যেন সুবিধা থাকে, ওয়ালগুলো যেন ড্যাম্প প্রুফ হয়, এগুলো আমাদের দেখতে হবে। এবং প্রপার ভেন্টিলেশন, ক্রস ভেন্টিলেশন, রিসাইক্লিং অফ এয়ার যেন আমাদের জমে না থাকে, স্ট্যাগনেট না হয়, সেটা আমাদের দেখতে হবে। কোনো সেন্ট্রাল এসি থাকলে আমাদের চলবে না, কারণ আমি পজিটিভ, সেন্ট্রাল এসি হাওয়া যেখানে যেখানে যাবে তারাও কিন্তু ড্রপলেটের মাধ্যমে বা এয়ারের মাধ্যমে তারাও কিন্তু পজিটিভ হয়ে যাবে। আমরা এই ওমিক্রনের একটাই সুবিধা, যে ডেথ রেট প্রায় 0.3%-এরও কম। এটাই হচ্ছে আমাদের একটাই সুবিধা, যে এর মারণ ক্ষমতা ভাইরাসের কম। আমরা কি করে বুঝবো যে আমাদের ওমিক্রন হয়েছে? ওমিক্রন ভ্যারাইটি দ্বারা, মিউট্যান্ট ভ্যারাইটি দ্বারা আমরা আক্রান্ত হয়েছি। এটা বুঝতে গেলে কনফার্মেটরি যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমাদের বুঝতে হবে
যে আরটিপিসিআর করে যদি আমাদের আরটিপিসিআর এর মধ্যে 30-এর কম, সাইকেল থ্রেশহোল্ড ভ্যালু 30-এর কম হয়, তাহলে কিন্তু আমরা একটা সন্দেহের চোখে দেখব যে এটা হতে পারে। এছাড়াও আমাদের সারা বডিতে ক্লিনিক্যালি দেখব পেইন, রানিং নোজ হবে, নাক দিয়ে জল পড়বে, গলা ব্যথা হবে, হাত পা গলা সারা শরীর আমাদের বিষের মতো ব্যথা হবে, এবং ডায়রিয়া কিন্তু একটা সিগনিফিক্যান্ট লক্ষণ। আমাদের পাতলা পায়খানা হবে। এটা আমাদের বুঝতে হবে যে ওমিক্রন ভ্যারাইটি B.1.1.529 এর খেলা কিনা। এবার দেখুন, এই ভাইরাসটি আরটিপিসিআর এর কিন্তু এস জিন আমরা পাবো না, এসএনই 3টে জিন আমরা আরটিপিসিআর করে পাই। এস জিনটা অনেক সময় অ্যাবসেন্স অফ এস জিন থাকবে, তখনই আমাদের সন্দেহের তীর যাবে ওদিকে। এবং সিটি, সাইকেল থ্রেশহোল্ড কাউন্ট, সাইকেল বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে আমরা দেখব। লেস দ্যান 30 যদি হয়, এবং 30 to 35 হলে আমাদের কোনো চিন্তা নেই, জিনোম সিকোয়েন্সিং এর কোনো দরকার নেই। কিন্তু লেস দ্যান 30 যদি থাকে ওই সাইকেল সিটি ভ্যালু, তাহলে কিন্তু আমরা নেসেসিটি ফর জিনোম সিকোয়েন্সিং, এবং জিনোম সিকোয়েন্সিং করতে আমরা পাঠিয়ে দেব, এবং 4 থেকে 5 দিনের মাথায়। এবং জিনোম সিকোয়েন্সিং এর কিন্তু একটা খরচা আছে, প্রতিটা জিনোম সিকোয়েন্সিং করতে প্রায় 5,000 টাকা খরচা। আমরা যদি তাতে পজিটিভ পাই তো ভালো। এছাড়া আমরা কমন কতগুলো টিপস মেনে চলবো, যেমন রেস্ট অ্যান্ড এক্সারসাইজ। ওই ঘরে, আলাদা ঘরে যে ঘরটা আমরা বেছে নিয়েছিলাম, তাতে আমাদের অন্তত 8 ঘন্টা করে ঘুমোতে হবে 24 ঘন্টায়। এছাড়া ঘুমোলে কতগুলো লাভ আছে, সাইটোকাইন লেভেল, যেটা প্রো ইনফ্লেমেটরি মেডিয়েটার্স, যে আমাদের ইনফ্লেমেশন করে, শরীরে প্রদাহ করে, এমন জিনিসের পরিমাণ কমবে। গুড ভ্যাকসিন রেসপন্স হবে, অ্যান্টিবডি রেসপন্স ভালো হবে, এবং লার্নিং এবং মেমোরি, এই ব্রেনটা আমাদের ভালো কাজ করবে। এবং এক্সারসাইজ আমরা চেষ্টা করব লো ইম্প্যাক্ট এক্সারসাইজ করা, তার মধ্যে ওয়াকিং হচ্ছে মেইন। আমাদের যদি হাঁটার জায়গা থাকে বা ঘরের মধ্যে বারংবার হেঁটে আমরা 6,000 স্টেপস পার ডে হাঁটার চেষ্টা করব। এছাড়া যোগা, প্রাণায়াম, মেডিটেশন, এগুলো আমরা 1 ঘন্টার উপর করে করতে পারি। এছাড়া আমরা বিএমআইকে কমিয়ে রাখবো, বডি ওয়েট যেন না বাড়ে সেদিকে লক্ষ্য রাখবো। কারণ হচ্ছে এক্সারসাইজ আমাদের অ্যান্টি ডিপ্রেশন অ্যাকশন আছে একটা। এছাড়া গুড ভ্যাকসিন ইনডিউসড অ্যান্টিবডি রেসপন্সের একটা অ্যাকশন আছে। সেজন্য আমরা যারা ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ বা বুস্টার ডোজ নেওয়ার মানুষ যাদের হবে, তাদের কিন্তু খুবই উপকারী রেস্ট অ্যান্ড এক্সারসাইজ। এরপর আমরা হেলদি ব্যালেন্স ডায়েট খাবো, যেটা আমাদের স্বাস্থ্যকর, লঘু পাচ্য বা সহজে পাচ্য এমন খাদ্য খাবো। এবং হাইড্রেশন স্ট্যাটাসটাকে আমাদের মেনটেন করতে হবে, এবং সব রকম খাদ্য মিলে, তরল খাদ্য মিলে আমাদের 3 থেকে 4 লিটার প্রতিদিন খেতে হবে। এবং আমাদের প্রধান খাদ্য সিরিয়ালস, তার মধ্যে রাইস, হুইট, মেইজ, এইগুলো আমরা মাত্রাতিরিক্ত খাবো না, আমরা হিসেব করে খাবো। এবং প্রোটিন আমাদের 50 থেকে 75 গ্রাম পার ডে নেসেসারি একটা অ্যাডাল্টের, সেরকম মেপেই খাবো, ওজন অনুযায়ী 1 গ্রাম পার কেজি করে প্রোটিন খাবো। এছাড়াও মৌসুমী শাকসবজি, ফল, এগুলো আমাদের প্রাত্যহিক তালিকায়, খাদ্য তালিকায় আমরা রাখবো। এছাড়াও ডিজিএলভি, ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস, যেগুলোকে বলা হয় ফাইবার এবং ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টের আধার, সেগুলো আমরা নিয়মিত খাবো। এছাড়া আমরা কিছু ফল, স্পেশালি বেরিজ ফল, যত রকম বেরি আছে, রাসবেরি থেকে শুরু করি ব্ল্যাকবেরি অবধি, গ্রেপস, চেরি, আপেল, গোয়াভা, ম্যাঙ্গো, পাপাইয়া, পাইনঅ্যাপেল এবং নাশপাতি, পমগ্রেনেট, সব কিছু আমরা খাওয়ার চেষ্টা করব। এবং ফুড মেডিসিন হিসেবে কাজ করে, এটা আমাদের কথিত আছে, এটা আমরা জানি। এছাড়াও আমরা দেখবেন যে গ্রিন টি, জিঞ্জার, লেমন দিয়ে খাওয়ার চেষ্টা করব, টারমারিক দিয়ে, আমরা হলুদ দিয়ে, চা, দুধ, এগুলো খাবো। সিনামন, দারচিনির গুঁড়ো দিয়ে চা খাবো। ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো দিয়ে আমরা স্যালাড, স্যুপ, সব কিছুতে আমরা দিতে পারি। বয়েলড এগ, ডিম সিদ্ধ খাবো আমরা রোজ 2টো করে অ্যাডাল্ট হলে। ফিশ 50 গ্রাম থেকে 60 গ্রাম ফিশ আমরা রোজ খাবো। 50 গ্রামে প্রায় 20%, 10 গ্রাম প্রোটিন পাবো আমরা, ফিশ প্রোটিন, যাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আমাদের হার্ট হেলদি, স্কিন হেলদি, এছাড়া ইমিউনিটিকে বুস্ট আপ করার মতো প্রয়োজনীয় পদার্থ, খাদ্যবস্তু। এছাড়া মটন, চিকেন আমরা পরিমিতভাবে লাইন অফ কন্ট্রোল মেনে খাবো। এইগুলোর আমাদের যোগান দিতে হবে। এবং তারপরে আমরা চেষ্টা করব কিছু ভালো অভ্যাসকে বজায় রাখার,
লাই প্রন, আমরা উপুর হয়ে কিছুক্ষণ দিনে শোয়ার চেষ্টা করব। উপুর হলে আমাদের পালমোনারি এক্সপানশন ভালো হবে ফুসফুসের, কারণ ডেল্টা ভ্যারাইটি, আলফা ভ্যারাইটি, বিটা ভ্যারাইটি এগুলো কিন্তু ফুসফুসকে আক্রমণ করে। অ্যান্টি ইনফ্লেমেটরি সাইটোকাইন্সকে দমিয়ে রেখে প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন্স যেগুলো আমাদের আছে, IL-1 বিটা, IL-10, IL-6, এগুলো কিন্তু আমাদের শরীরে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, TNF আলফা, INF, এগুলো কিন্তু আমাদের ইনফ্লেমেটরি মেডিয়েটার্স হিসাবে কাজ করবে। সেই জন্য আমাদের ফুসফুসে কিছুটা আঘাত ঘটে ওই ভ্যারাইটিগুলোতে। যে ওমিক্রন কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, নাক থেকে গলা অবধি আমাদের অ্যাকশন করে, কিন্তু নাক থেকে গলা অবধি আমাদের অ্যাকশন করে হচ্ছে ওমিক্রন। কিন্তু অন্য ভ্যারাইটিগুলো যেগুলো ডেল্টা ভ্যারাইটি আছে, সেগুলো কিন্তু ফুসফুসকে আক্রমণ করে। ফুসফুসকে আক্রমণ করলেই কতগুলো ইনফ্লেমেটরি প্রোডাক্ট তৈরি হয়, বেসোফিল, মাস্ট সেল, ম্যাক্রোফেজ থেকে, ইন্টারলিউকিনস বিশেষ করে, সেগুলো কিন্তু একটা নিউমোনিয়ার সৃষ্টি করে। নিউমোনিয়া গিয়ে অ্যাকুট লাং ইনজুরি এবং ARDS করে পেশেন্টকে খারাপ করে দেয়। এই জন্যেই ফ্যাটালিটি, কোভিড ভাইরাস কিন্তু শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বা সিস্টেমকে এই কাজ আঘাত করতে পারে, কিন্তু মূলত এই আঘাত করে হচ্ছে হার্ট, লাং, কিডনি। তাদের মধ্যে হচ্ছে লাংস হচ্ছে নাম্বার 1 কজ, কোমরবিডিটি যাদের আছে, যাদের ডায়াবেটিস আছে, COPD আছে, কিডনি ডিজিজ আছে, হাইপারটেনশন আছে, সেই সমস্ত লোকের কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে দেখে নিতে হবে আমাদের। এছাড়াও আমরা ভিটামিনসের মধ্যে ভিটামিন C, D, A এবং জিঙ্ক, এগুলো আমরা সাফিসিয়েন্ট অ্যাডিকুয়েট অ্যামাউন্টে খাওয়ার চেষ্টা করব বা দৈনন্দিন খাদ্য তালিকা রাখবো। মুড এলিভেশন, মেন্টাল হেলথ, পজিটিভ থিঙ্কিং করব। টেলিভিশন দেখবো আমরা, কিন্তু কোনো নেগেটিভ নিউজ কিন্তু আমরা দেখব না। আমাদের মনে ডিপ্রেশন তৈরি হয় এমন কোনো কাজ করব না। ভিডিও চ্যাটিং করব বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। ডোন্ট প্যানিক, আমরা কখনো ভয় পাবো না। আমরা কমেডি দেখব, শো দেখব, লাভিং পিকচার দেখব, এগুলো আমরা দেখব, দেখে আমাদের মনকে তাজা রাখবো সবসময়। এছাড়াও আমাদের যে সমস্যাগুলো এই হোম কেয়ারের টিপসের মধ্যে বলতে হয় যে ফিভার অ্যান্ড পেইন যদি হয়, আমরা প্যারাসিটামল 15 mg পার কেজি পার ডোজ করে খাবো, দিনে ম্যাক্সিমাম 4 বার দিতে পারি। এছাড়া মন্টোলিউকোসেট্রিজিন, লেভোসেট্রিজিন, এই অ্যান্টিহিস্টামিনিক ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের সরকারি গাইডলাইন অনুযায়ী আমাদের ওরাল স্টেরয়েডস, কাফ সিরাপ এগুলো কিন্তু দেওয়া বারণ। এখন খুব প্রয়োজন না হলে বা ইনফেকশিয়াস ডিজিজ স্পেশালিস্ট বা MD ফিজিশিয়ান ছাড়া কারো কথাতেই বা টেলিমেডিসিনের দ্বারা আমরা যোগাযোগ রেখে আমরা এইগুলোকে ইউজ করতে পারি। গার্গেল করতে হবে লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে। এটা এডিনবার্গ ইউনিভার্সিটির একটা স্টাডি আছে যে লিউকওয়ার্ম ওয়াটারের গার্গেল যদি আমরা করি, যদি গলার মধ্যে আমরা 1 মিনিটের বেশি সময় রাখি, তাহলে আমাদের ভাইরাল ক্লিয়ারেন্স ভালো হয় এবং অনেক ভাইরাস মৃত হয়। এবং পভিডিন আয়োডিন 1:3 অনুপাতে যদি আমরা গার্গেলে নিই, 1 মিনিট যদি গলায় রাখি এবং দিনে 4 থেকে 6 বার যদি আমরা গার্গেল করি এবং হট ড্রিঙ্কস খাই, তাহলে আমাদের কিন্তু ভাইরাল লোড কমবে এবং অ্যান্টিভাইরাল অ্যাকশন গরম জলেরও যেমন আছে, পভিডিন আয়োডিনেরও তেমন আছে। সেই জন্য আমরা চেষ্টা করব থ্রোটকে সুথিং রাখার এবং থ্রোট ইরিটেশন কমানোর। এছাড়া আমরা যেটা বলবো যে আমরা কোনো রকম নেশা করব না, নো অ্যালকোহল। এই টাইমটা ভাইরাসের অ্যাটাকের সময় আমরা কোনো অ্যালকোহল খাবো না, নিকোটিনও খাবো না, নেব না। এবং স্ট্রেসকে, অ্যাকুট এবং ক্রনিক দু রকম স্ট্রেসকেই আমরা অ্যাভয়েড করব, কারণ স্ট্রেসের সঙ্গে ইমিউন রেসপন্সের কিন্তু একটা ডাইরেক্ট রিলেশনশিপ আছে। এছাড়াও আমরা কোনো মতেই ওয়েট গেইন বা ওবেসিটিকে অ্যালাউ করবো না। ওয়েট গেইন না হয় এর জন্যই আমরা এক্সারসাইজ করব, যোগা করব, মেডিটেশন করব, প্রাণায়াম করব এবং স্বাস্থ্যকর, পুষ্টিকর, লঘুপাচ্য খাদ্য আমরা ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলে আমরা আমাদের ডায়েট লিস্ট ওজন অনুপাতে, বডি সারফেস অনুপাতে করে নিতে পারি। ইউজ সেপারেট টুথব্রাশ, রেজার্স, ড্রেসিংস, হ্যান্ড স্যানিটাইজার, সোপ, এগুলো আমরা কারোর সঙ্গে শেয়ার করব না। যদি আমরা পজিটিভ হই কখনই শেয়ার করব না, এগুলো আমাদের পার্সোনাল রাখবো। এবং রুমস, টয়লেট, বাথরুমস এইগুলোকে আমরা সাফা করব, যখন পরিষ্কার করব, জীবাণুশূন্য করব, তখন কিন্তু আমরা হাইপোক্লোরাইড সলিউশন
বা ব্লিচিং সলিউশন দিয়ে আমরা করতে পারি। এছাড়া আমাদের এই হোম কোয়ারেন্টাইনে বা হোম আইসোলেশন যে 10 দিন আমরা থাকবো, সেই 10 দিন হচ্ছে মধ্যে পালস অক্সিমেট্রি করব আমরা মাঝে মাঝে। পালস অক্সিমিটার দিয়ে দেখব যে অক্সিজেন লেভেল 93 কম যদি কখনো হয়, আমরা সবসময় 95%-এর বেশি SpO2 আশা করব। 93 কম যখন হবে, দ্যাট ইজ ওয়ার্নিং সিগন্যাল। আমাদের ওয়ার্নিং সিগন্যাল দিচ্ছে যে 93 কমে গেছে, হাইপক্সিক টিস্যু ইনজুরি, হাইপক্সিক লাং ইনজুরি কিন্তু হতে চলেছে। তখন আমরা কিন্তু অক্সিজেন সাপোর্ট নেব এবং কোভিড পেশেন্টকে হোম আইসোলেশন ভেঙে আমরা কিন্তু হসপিটালাইজ করার চেষ্টা করব। এটা আমাদের মাথায় রাখতে হবে। থার্মোমিটার দিয়ে আমরা দেখব 100.4 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার অবধি আমরা অ্যালাউ করব, না হলে প্যারাসিটামল দিয়ে আমরা জ্বরকে কমাবার চেষ্টা করব। এছাড়া আমরা স্পিগমোম্যানোমিটার আমরা ম্যানুয়াল ইউজ করতে পারি, ডিজিটাল। নিজেই এখন থাকবো হোম আইসোলেশনে, আমি যদি নন মেডিকেল পার্সন বা নন টেকনিক্যাল পার্সন হই, তখন কিন্তু আমি ডিজিটাল মেশিন ইউজ করব এবং আগে দেখে নেব তার অ্যাকুরেসিটা। যদি প্রেশার কোনো কারণে 90/60 কম হয়, তাহলে আমি শকে যাচ্ছি, আমার কিডনি পারফিউশন কমছে, তখন আমি কিন্তু হসপিটালাইজেশনের চেষ্টা করব। আমরা সব সময় চেষ্টা করব অ্যাডাল্ট পেশেন্ট যে কোনো এজে 120/80 রাখা। এছাড়া আমরা যদি ডায়াবেটিক হই, তাহলে আমরা চেষ্টা করব গ্লুকোমিটারে সিবিজি করার, ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ করার। ক্যাপিলারি ব্লাড গ্লুকোজে কিছুটা বেশি আসে আমাদের গ্লুকোজ 10%-এর মতো, ওটা আমরা মাইনাস করব। ব্লাড সুগারকে সবসময় আমি যদি ডায়াবেটিক পেশেন্ট হই চেষ্টা করব 110 থেকে 126-এর মধ্যে ফাস্টিং না খেয়ে, ওভারনাইট ফাস্টিং করে ব্লাড গ্লুকোজ রাখার এবং খাওয়ার ঠিক 2 ঘন্টার মাথায় 160 থেকে 180 রাখার চেষ্টা করব মিলিগ্রাম পার ডিএল। এবং যদি র্যান্ডাম আমি স্যাম্পেল নিই, তাহলে 220 থেকে 240 রাখার চেষ্টা করব সব সময়। তাহলে আমার গুড কন্ট্রোল ডায়াবেটিস, প্রেশার, হাইপারটেনশন, প্রেশার এগুলো আমরা রাখতেই হবে, নতুবা কিন্তু বডির ইমিউনোসাপ্রেশন হবে এবং করোনা ভাইরাস তার খেলা দেখাবে, আমাদের ARDS এর দিকে নিয়ে যাবে। পরবর্তী ফেজে আমাদের নিয়ে যাবে হচ্ছে ভেন্টিলেশনের দিকে বা হাইলি ডিপেন্ডেন্ট ইউনিটের দিকে। পালস অক্সিমিটার, থার্মোমিটার এগুলো তো আমরা রাখবই। থার্মোমিটারের মধ্যেও ম্যানুয়াল এবং ডিজিটাল 2 রকম আছে, এটা মাথায় রাখতে হবে। আমরা যারা আনস্কিল লোক, তারা আমরা ডিজিটাল মেশিন ইউজ করব। এবং হোয়াট আর দ্য ডেঞ্জার সিগন্যালস, কী দেখে বুঝবো যে আমাদের এই কোভিড-19 আমাদের খারাপের দিকে নিয়ে যাচ্ছে, আমাদের হসপিটালের মুখী করছে, আমাদেরকে হসপিটালমুখী করছে, এটা আমাদের বুঝতে হবে। তাহলে নাম্বার 1, হাইপক্সিক লাং ইনজুরি, যদি SpO2 93 কম হয়। এর মধ্যে একটা কথা আছে, যারা ক্রনিক স্মোকার, যাদের COPD আছে, যারা ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট, যাদের পালমোনারি ফাইব্রোসিস আছে, যাদের লাং অ্যাবসেস আছে, তাদের লাংসে পোস্ট টিউবারকুলার স্ক্যারিং আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা 94-এর কম, 93 কম পার্সেন্টেজ SpO2 আমি ধরবো না, তাদেরকে 88 to 90-র মধ্যে থাকলেই আমরা নর্মাল ধরবো। এবং 88-এর কম হলে বা 88 হলে কিন্তু ওয়ার্নিং সিগন্যাল, তাদের আমরা হসপিটালে অক্সিজেন সাপোর্টের জন্য শিফট করব। সাইনোসিসটা আমরা দেখতে পারি যে আমাদের লিপস, ঠোঁট, টাং, ফিঙ্গার টিপস অ্যান্ড টোস এইগুলো ব্ল্যাকিশ ডিসকালারেশন হচ্ছে কিনা, এই সাইনোসিসটা কিন্তু আমাদের দেখতেই হবে ক্লিনিক্যালি। এবং সাইনোসিস থাকলে সেন্ট্রাল সাইনোসিস হোক আর পেরিফেরাল সাইনোসিস হোক, এটা প্রথম অক্সিজেন সাপোর্ট দিয়ে অক্সিজেন আছে এমন কোনো অ্যাম্বুলেন্সে করে তাকে শিফট করতে হবে হসপিটালের দিকে। রেসপিরেটরি ডিস্ট্রেস, পেইন চেস্ট, পেইন অ্যাবডোমেন এগুলো যদি হয় কারো, বা আনকন্ট্রোল টেম্পারেচার 3 দিনের পরেও 4 দিনের পরেও কন্ট্রোল হচ্ছে না, তাহলে কিন্তু তাকে হসপিটালে শিফটিং করতেই হবে। এছাড়া সিভিয়ার অ্যানোরেক্সিয়া, কিছু খেতে পাচ্ছে না বা যা খাচ্ছে বমি করে দিচ্ছে, এরম যদি হয়, ডিহাইড্রেশন রুখতে তাকে IV স্যালাইনের প্রয়োজন বা IV নিউট্রিশনের প্রয়োজন। ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্টের দিকে এই সমস্ত সাইন সিমটম থাকলে আমরা তাকে পাঠাবো। এবং তার আগে অবশ্যই সরকারি টেলিমেডিসিন লোকেদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই কথা বলে, এবং আমি আশা করি যে সমস্ত জিনিসে আমি কভার করার চেষ্টা করেছি, প্রতিটা টিপসই দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যদি কিছু জানার থাকে, আরও কিছু প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিও করে বা কোনো টপিক যদি আপনাদের জানতে ইচ্ছা হয়,
জানাবেন, আমি আপনাদের জানিয়ে দেবো। এই কথা বলে আমি এই ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।